কোনো রকমভাবে বলে দিলাম যে আমার কিন্তু বিনির্মাণে কোনো আপত্তি নেই। কর্ণের সঙ্গে দ্রৌপদীর প্রেম কাশিদাস দেখিয়ে গেছে। প্রেম বলতে প্রকাশ্য প্রেম নয়, কিন্তু এবার সেটা আবার দ্রৌপদীর চেতনা দিয়ে তিনি কিন্তু দেখিয়ে গেছে। কিন্তু কাশিদাস এইটা দেখাননি যে দ্রৌপদীর গর্ভজাত কর্ণের একটি সন্তান। এই জায়গায় কাশিদাস কিন্তু মহাভারতের সীমানা অতিক্রম করেননি। তিনি যতই কল্পনা বিলাসী হন, এখানে তিনি কল্পনা করেননি। তিনি জানেন এইটা কল্পনা করা যায় না, এটা কল্পনা করাটাও পাপ। কিন্তু বর্তমানে যারা কথা সাহিত্য লিখছেন তারা এই রকম কিছু উদ্ভট বিষয়কে বিনির্মাণের আওতায় নিয়ে আসছেন। যেমন একটা বিষয় অনেক দিন ধরেই চলছে, যেটা হচ্ছে যে কুন্তী আর বিদুরের মধ্যে একটি সম্পর্ক। কি না, দেবরকে বা বাংলায় যাকে দেওর বলি, সেই দেওরকে আমাদের নিয়োগ প্রথায় নিযুক্ত করে কুন্তী নাকি সন্তান ধারণ করেছিলেন এবং যুধিষ্ঠিরের পিতা নাকি বিদুর। এটা একটি বর্তমানে মুখরোচক একটি কিন্তু বিতর্ক। আসল কথা, এই রকম মুখরোচক বিতর্ক সবসময়ই হয়ে যায়। ইরাবতী কার্ভে বাণী বসু, প্রতিভা বসু বর্তমানে একজন লেখক, সবাই কিন্তু এই একই পন্থা অবলম্বন করছে। অর্থাৎ ধর্মপুত্র যুধিষ্ঠির এবং যেহেতু অনিমাণ্ডব্যের অভিশাপে ধর্মকে সাক্ষাৎ শূদ্রাজনি প্রাপ্ত হয়ে বিদুর এসেছিল, তো সুতরাং দুয়ে দুয়ে চার, যে ধর্ম যদি বিদুর হয় তাহলে ধর্মপুত্র যুধিষ্ঠির মানে হচ্ছে যুধিষ্ঠিরের পিতা বিদুর। এখন এইগুলো শুনলেও আমাদের একটু হাসি পায়, কারণ এখন আর আমাদের মনে হয় না যে এইটা বর্তমানে কীরকম একটা জায়গায় চলে গেছে। প্রথম কথা বলছি যে দেওর নিয়োগ প্রথায় নিযুক্ত করা যায়, দেওর বা ভাসুর নিয়োগ প্রথায় নিযুক্ত করা যায়, কিন্তু তার বিশেষ কতকগুলি নিয়ম আছে। এখন বেশিরভাগ এরকম একটা সাহিত্য, যে সাহিত্য প্রকৃত রূপে বলছে যে কুন্তীর ইচ্ছায় বিদুর তার সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়েছে, এটা নিয়োগ প্রথায় হয় না। অর্থাৎ গুরুজন না বললে, গুরুজনের অনুমতি ব্যতীত নিয়োগ প্রথা কিন্তু শুদ্ধ নয়। এখানে যদি পাণ্ডুর সঙ্গে মিথ্যাচার করা হয়, অর্থাৎ আমি একটা দেবতা গোষ্ঠীর নাম করলাম, তার নাম করে আমি বিদুরকে নিয়ে চলে এলাম, তার সঙ্গে মিলিত হলাম, আমি যুধিষ্ঠিরের জন্ম দিলাম, এটা হয় না, এই মিথ্যাচার হয় না। আর একটা কথা সেটা হচ্ছে যে এখন বিদুরকে যুধিষ্ঠিরের পিতা মনে করার কারণ কি? মনে করার এটাই কারণ যে যুধিষ্ঠিরের প্রতি এবং কি পঞ্চ পাণ্ডবের প্রতি বিদুরের একটি প্রচ্ছন্ন মানসিকতা ছিল, এবং সেই মানসিকতাটা হচ্ছে, বা প্রচ্ছন্ন বলবো না, একদম প্রকট আন্তরিক দুর্বলতা ছিল। এই দুর্বলতা থাকাটা কিন্তু খারাপ নয়, এবং দুর্বলতা থাকাটাই স্বাভাবিক, কারণ পাণ্ডু মারা গেছেন, তারপরে তারা হস্তিনা নগরীতে প্রবেশ করেছে, কিন্তু তাদের সেইভাবে আতিথেয়তা দেওয়া হয়নি, আতিথ্য করা হয়নি। তো আতিথ্য যখন করা হয়নি, তখন একজন স্ত্রী, তার সঙ্গে পাঁচটা সন্তান, এবং তিনি সদ্য পতিহারা
স্বাভাবিকভাবে আমাদের মধ্যে একটু মমতাবোধ জেগে ওঠে। কিন্তু এর সঙ্গে যখন ঘৃণ্য একটি রাজনীতি যুক্ত হয়, বিশেষ করে যেটা ধৃতরাষ্ট্রের তরফ থেকে কুন্তী পেয়েছিলেন এবং দুর্যোধনের তরফ থেকে পঞ্চ পাণ্ডব পেয়েছিল, তখন ওই নিরপেক্ষ কাকার আন্তরিক দুর্বলতা কিন্তু দুর্বলের প্রতি প্রকাশ পেয়ে যায়, দুর্বল পক্ষের প্রতি প্রকাশ পায়। এটা কিন্তু পক্ষপাতিত্ব নয়। তো যাই হোক, এই কারণের জন্যই কিন্তু শুধুমাত্র বলা যায় না যে বিদুর যুধিষ্ঠিরের পিতা। একটি বিষয় আমাদের লক্ষ্য করতে হবে যে ব্যাসদেব নিজের জন্ম বৃত্তান্ত লুকাননি, তিনি যুধিষ্ঠিরের জন্ম বৃত্তান্ত কেন লুকাবেন? কেন তিনি বিদুর এবং কুন্তীকে এক বিছানায় নিয়ে যাবেন না? নিশ্চয়ই না নিয়ে যাওয়ার পিছনে কিছু না কিছু কারণ ছিল। কিন্তু যখন এই মহাকাব্যের যে শর্তগুলো বিনির্মাণে লঙ্ঘন হয়, তখনই সেটা অপব্যাখ্যায় রূপান্তরিত হয় এবং তখনই সেটা বিনির্মাণের নামে স্বেচ্ছাচারিতায় রূপান্তরিত হয়। আজকে প্রমীলা সুন্দরীকে নিয়ে ইন্দ্রজিতের সঙ্গে যা খুশি সঙ্গম দৃশ্য কিন্তু মাইকেল দেখাতে পারেন, তাতে কোনো দোষ নেই, কারণ প্রমীলা সুন্দরী কিন্তু কোনো রকমভাবে রামায়ণের ক্যারেক্টার নয়, রামায়ণের চরিত্র নয়। কিন্তু মন্দোদরী গোপনে রামচন্দ্রের কাছে আসছেন শারীরিক মিলনের দাবি নিয়ে, এটা যদি মাইকেল মধুসূদন দত্ত দেখাতেন, তাহলে সেটা কিন্তু বিনির্মাণের নামে স্বেচ্ছাচারিতা হতো। আমার আপত্তি হচ্ছে এই জায়গাগুলো। অর্থাৎ আমি কোনোদিনই এই রকম দেখাতে পারবো না যে ব্রহ্মচারী, আজীবন ব্রহ্মচারী ভীষ্মের 16খানা বিয়ে আর 49টা সন্তান, আমি বিনির্মাণে সেটা দেখাতে পারবো না। আমি এটা দেখাতে পারবো না ব্যাসদেব হস্তিনার সিংহাসনে রাজা হয়ে বসেছেন। আমি এটা দেখাতে পারবো না বিদুর, যিনি সাক্ষাৎ ধর্ম, তিনি মদ, জুয়া, পাশা খেলায় প্রচণ্ড আসক্ত। এবং আমি এটাও দেখাতে পারবো না যে দ্রৌপদী কীচক বা জয়দ্রথের সন্তানকেও গর্ভে ধারণ করেছে। সুতরাং কতকগুলো মৌলিক জায়গা আমি পরিবর্তন করতে পারবো না। ঠিক এই রকমই একটি জায়গা হচ্ছে কুন্তী এবং বিদুরের প্রেম সঙ্গম, যুধিষ্ঠিরের জন্ম বৃত্তান্ত। সুতরাং এই জায়গাটা আমাকে বুঝতে হবে। এখন কেন এই বিষয়ে এত কথা ওঠে, তার কারণ হচ্ছে, আমি এটা মনুসংহিতা দিয়েই ব্যাখ্যা করব। এবার মনুসংহিতার দিয়ে ব্যাখ্যা করার ক্ষেত্রে যে প্রশ্নটা ওঠে, যে আপত্তিটা ওঠে, সেটা হচ্ছে মহাভারতে নাকি মনুসংহিতার উল্লেখই নেই। ভুল কথা। মহাভারতে মনুসংহিতা এবং মনু উল্লেখ আছে। এখন প্রাচীন যে মনু বৈবস্বত, তার উল্লেখ স্বয়ং শ্রীকৃষ্ণ করে গেছেন গীতায়, এবং গীতা মহাভারতেরই অংশ। দ্বিতীয় যে মনুর কথা, স্বয়ংভূব, তিনি সংহিতার রচয়িতা। এই স্বয়ংভূব মনুর কথা কিন্তু পাণ্ডু স্বয়ং বলছেন কুন্তীকে, যে মনু কিন্তু এই পুত্রগুলোর ক্ষেত্রে বলেছে। অর্থাৎ যখন 12 রকম পুত্রের কথা উঠছে, তখন কিন্তু কুন্তীকে পাণ্ডু কিন্তু এই কথাগুলো বলেছে। যে ব্যক্তি শারীরিকভাবে প্রযোজনক্ষম, সেই ব্যক্তি সে নিজের অসুস্থতা জানে, কিন্তু কুন্তী ওই বিদুরের সঙ্গে গোপনে তার নিজের দাসীকে দিয়ে ডেকে পাঠিয়ে বলবে, যেরকম
আমি পাণ্ডুকে জানাতে চাই যে আমি দেবতাদের মন্ত্র জানি, এই জানি, হ্যান জানি, আমি সেইগুলো সব মিথ্যে বলে আমি তোমার সঙ্গে মিলিত হব। এতটা নিকৃষ্ট মানের চিন্তা ব্যাসদেব করতেন। পঞ্চসতীর মধ্যে কুন্তির নাম আছে। সুতরাং তার যদি এরকম গোপন কোনো অভিসার থাকতো, ব্যাসদেবের মতো প্রজ্ঞাচক্ষু লোক কিন্তু লুকোতেন না। তো যাই হোক, এখন আমার বক্তব্য সেটা নয়। আমার বক্তব্য যেটা হচ্ছে যে প্রতিবার বিশেষ করে যখন আর কি পাণ্ডু কুন্তিকে নিয়োগ প্রথায় সন্তানের দাবি জানাচ্ছে, তখন পাণ্ডু এই 12 রকম পুত্রের কথা আগে বলে নিয়ে পাণ্ডু কিন্তু এইটা বলছে, দেখো তুমি তোমার স্বজাতি অথবা তার থেকে উচ্চ জাতি মানে ব্রাহ্মণ, তাদের তুমি নিয়োগ করতে পারো এই নিয়োগ প্রথায়। অর্থাৎ পাণ্ডুর সঙ্গে দ্রৌপদীর এই বিষয়ে একটা কথা চলছে। আমি তো উপন্যাস যদি লিখি, আমি তো এটা অবলীলায় দেখাতে পারি, কেন দেখাতে পারি না? কি আমার আপত্তি আছে? হ্যাঁ, যদি এখন কেউ ভাবেন যে এই একটা অংশের জন্য এটাকে সম্পূর্ণ লুকিয়ে যদি একটা বিদুরের সঙ্গে কুন্তির গোপন অভিসারের চিত্র রচনা করা যায়, তাতে বাজার কাটবে, তাহলে সেটা হতে পারে, সেটা আলাদা কথা। সাহিত্য আর বাণিজ্য এখন সমান খাতে প্রবাহিত হয়। এখন এমনই একটা সময় এসেছে যে সময়টা চায় যে আমি কি করে একটা লেখা লিখে বা আমি কি করে একটা বই করে সেখান থেকে প্রচুর পরিমাণ ব্যবসা করব, সেটা লেখকও চান, সেটা প্রকাশকও চান। এবং এই দিকেই আমরা কিন্তু প্রতিনিয়ত এগিয়ে চলেছি। যাই হোক, এখন যে বিষয়টা বলার সেটা হচ্ছে যে এই যে বারবার আমি অপ্রসঙ্গে কথা বলে ফেলছি, এখন এই যে নিয়োগ প্রথার যে ব্যাপার, তাহলে পাণ্ডু কি বলছে কুন্তিকে? পাণ্ডু কিন্তু বলছে যে আমি তোমাকে এটাই বলবো যে তুমি নিজের, অর্থাৎ তুমি স্ববর্ণ এবং তার থেকে উচ্চ বর্ণ কাউকে নিয়োগ করো গর্ভধারণের জন্য। এবং তারপরেই কিন্তু আবার ব্যাসদেব লিখছেন যে বিধিপূর্বক, অর্থাৎ এই নিয়োগ প্রথায় কিন্তু বিধি রয়েছে। আমি যখন একটা কথা বলেছিলাম আগের দিন যে নিয়োগ প্রথা শাস্ত্রসম্মত, তার কথাটা কিন্তু অনেকে শুনে হেসেছিল। এই হাসির কারণ কিন্তু কথাটার মধ্যে যে সত্যতা রয়েছে তা অনুধাবনের জন্য নয়, এই হাসি হচ্ছে তাদের অজ্ঞতা, যে নিয়োগ প্রথা কি তারা জানে না এবং নিয়োগ প্রথার ভ্যালু কি তারা সেটাও জানে না, তাই তারা হাসে। মানুষ আনন্দে হাসে, মানুষ কাউকে আক্রমণ হলে, শত্রু যদি তার আক্রমণ হয় তার সংবাদ শুনে হাসে। আর একটা কারণে মানুষ হাসে, এটা যে নিজের অজ্ঞতা অজ্ঞানতাকে লুকানোর জন্য, সেই কারণে মানুষ হাসে, অর্থাৎ হেসে ব্যাপারটাকে উড়িয়ে দেয়। এই যে নিয়োগ প্রথা, এই নিয়োগ প্রথা মহাভারতে কিন্তু ছিল এবং রামায়ণেও ছিল, অর্থাৎ সেই বৈদিক যুগেই ছিল এই নিয়োগ প্রথা। তা সেই নিয়োগ প্রথা যখন আজকে আমি একবিংশ শতকের মানদণ্ডে আমি নিয়োগ প্রথা শুনে হাসাহাসি করছি, আমার কি যোগ্যতা আছে যে আজকের এই 21 শতকের পরিশীলিত সমাজে বসে, যেখানে এক পত্নীব্রত, তা সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে আমি নিয়োগ প্রথার সমালোচনা করব? আমি নিয়োগ প্রথা সম্পর্কে বলবো যে এটা মেয়েদের প্রচণ্ড রকমভাবে ক্ষতি করা হয় বা পুরুষ প্রচণ্ড পরিমাণে ভোগী? কারণ এই নিয়োগ প্রথার তখনকার দিনে সামাজিক একটি মূল্য ছিল। এবং আমি যদি খুব ভুল না বলি, এখনও সেই নিয়োগ প্রথার একটা চল রয়েছে, এখনও গর্ভ ভাড়া দেওয়া হয় এই 21 শতকে।
তাহলে 21 শতকে যে মেয়েটা গর্ভ ভাড়া নেয় টাকার জন্য, তাহলে আজ থেকে 5000 বছর আগে বৈদিক যুগে নিয়োগ প্রথা কেন ভুল হবে, কেন হাসির ব্যাপার হবে? আমাকে সেই বিষয়টা জানতে হবে, যে কোনো বিষয় কিন্তু হাসির নয়। আমার অজ্ঞানতা আমাকে হাসায়। তো যাই হোক, এখন এই যে নিয়োগ প্রথা, এই নিয়োগ প্রথাটা চলছে যখন বিধিপূর্বক, অর্থাৎ বিধিপূর্বক কিন্তু কুন্তী এবং মাদ্রী দুজনেই কিন্তু এই নিয়োগ প্রথায় অংশ নিয়েছে। এবং মাদ্রীকে দ্বিতীয়বার কুন্তী মন্ত্রদান করেনি, কারণ মাদ্রী একটি মিথ্যাচার করেছিল কুন্তীর সঙ্গে। মাদ্রী যুগ্ম দেবতাকে আহ্বান করেছে এবং একবারে দুটি পুত্র সন্তানের জন্ম দিয়েছে। দ্বিতীয়বার যদি আবার সে মন্ত্র পেত, আবারও সে একটি যুগল দেবতাকে আহ্বান করত এবং আবারও দুটি পুত্র সন্তানের সে জন্ম দিত। তো পুত্র সংখ্যা তখনকার দিনের মেয়েদের কাছে একটি গৌরবের বিষয় ছিল। সেই কারণে মাদ্রী যখন একবারই দুটি সন্তানের জন্ম দিয়েছে, কুন্তী দেখলে আমি যখন নিজে আর নিচ্ছি না, বিশেষ করে 3টির অধিক সন্তান নিলে নাকি, বিশেষ করে 3টির অধিক সন্তান নিয়োগজাত প্রক্রিয়ায় নিলে নাকি নারী একটি বারবনিতায় রূপান্তরিত হয়, এরকম একটা চল ছিল। এবং এই কথাটা কুন্তী নিজেই বলেছে। তো দ্বিতীয়বার, সেই জন্য চতুর্থবারের বার কুন্তী কিন্তু আর গর্ভধারণ করতে চায়। যাই হোক, এখন এই যে বিধিপূর্বক যে নিয়ম করে যে নিয়োগ প্রথা, এই বিধিপূর্বক নিয়োগ করে যে চলছে নিয়োগ প্রথাটা, এই নিয়োগ প্রথায় কে কে জন্মাচ্ছে? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। আর প্রতিটা জন্মের পরেই একটি করে দৈববাণী হচ্ছে যে ইনি সাক্ষাৎ ধর্ম এলেন, ইনি ত্রিভুবনের সর্বশ্রেষ্ঠ ধনুর্বিদ এলেন, ইনি পবনপুত্র হনুমান, ওই পবনপুত্র ভীমসেন, তিনি মহাপরাক্রান্ত হবেন, প্রচণ্ড বলশালী হবেন। এরম করে একটি কিন্তু দৈববাণী হচ্ছে। একবার ভেবে দেখুন, একবার স্মরণ করে দেখুন, কর্ণের জন্মানোর পর কিন্তু এরকম কোনো দৈববাণী হয়নি। কেন হয়নি? তার কারণটা কিন্তু ভীষ্ম কিন্তু খুব সুন্দর বলেছে, যে সামাজিক নিয়মের বাইরে বেরিয়ে তোমার জন্ম হয়েছিল, সেই জন্যই তোমার জীবনভর এত যন্ত্রণা, এত লাঞ্ছনা এবং এত দুঃখ। অর্থাৎ তুমি বিধিপূর্বক কিন্তু জন্মগ্রহণ করনি। সূর্যের আসঙ্গ লিপ্সা এবং কুন্তীর অনিচ্ছা, কুমারী কুন্তীর অনিচ্ছা, এই দুটোর মিলনের ফসল হলো কর্ণ। অর্থাৎ সেই কারণে কর্ণের জন্মের পর কিন্তু কোনো রকম দৈববাণী হয়নি। তা ভীষ্ম এটাও বলছে, এই বিপদ কিন্তু কেটে যেতে পারত, মানে এই যে সামাজিক প্রথায় যে তোমার জন্ম হলো না, এটা কিন্তু কেটে যেতে পারতো যদি তুমি তারপর কোনো সৎসঙ্গে পড়তে। কিন্তু তুমি পড়লে দুর্যোধনের মতো একজন বন্ধুর পাল্লায়, যে মনে মনে নিজে রাগ পুষে রাখে, পাণ্ডবদের প্রতি যার হিংসা, এবং সেই অহেতুক হিংসাই তোমাকে জারিত করলো। তাই তোমার ভাগ্যটাও দুর্যোধনের ভাগ্যের সঙ্গে জুড়ে গেল। তাহলে ভীষ্ম কিন্তু খুব আধুনিক একটি কথা বলেছে, যে আধুনিকভাবে যদি সমাজে সেরকম কোনো পুত্রের বা কন্যার জন্ম হয়, তার যেমন লাঞ্ছনা থাকে, বিড়ম্বনা থাকে, অবৈধ শিশু খবরের কাগজে হেডলাইন হয়, বিভিন্নভাবে পথ শিশুরা রাস্তায় ঘুরে বেড়ায়, তার কেউ বাবা নেই, কারুর মা নেই, কেউ নিজেদের জন্মবৃত্তান্ত জানে না। কর্ণের ক্ষেত্রেও কিন্তু এই রকমই একটি বিষয়, যে তার বহুদিন ধরে তার পিতার পরিচয় এবং তার মাতার পরিচয় সে কিন্তু, মানে জন্মদাত্রী পিতা, বায়োলজিক্যাল ফাদার এবং মাদারের পরিচয় কিন্তু সে জানতো না। যত বড় হয়েছে তারপর হয়তো সে নিজের উদ্যোগে জানতে পেরেছে। কারণ ওই যে ক্ষত্রিয়ের সংস্কার, ওটাই তার একমাত্র ধ্যান জ্ঞান ছিল, যে আমি ক্ষত্রিয়ের সংস্কার পেলাম।
এইবার নৃসিংহপ্রসাদ ভাদুড়ীবাবু কর্ণ প্রবন্ধের একেবারে শেষে এটি অপূর্ব সুন্দর কথা বলছেন যে আমাদের এইটাও চিন্তা করতে হবে, যদি প্রথাগত পদ্ধতিতে কর্ণ অস্ত্র শিক্ষা পেত, যদি ক্ষত্রিয়ের সংস্কার পেত, যদি তার জন্মটাও হতো প্রথাগত আনুষ্ঠানিকতায়, তাহলে অর্জুন তার তুলনায় একটি প্রতিযোদ্ধা ছাড়া আর কিছুই হতেন না। এবং তিনি এটা বলে শেষ করছেন, যে এরকমভাবে বলে শেষ করছেন যে এত বিড়ম্বনা এবং এত বৈচিত্র্য আছে বলেই তো কর্ণ এত মোহনীয় এবং মহাভারতের খ্যাততম প্রতিনায়ক। তার যদি জীবনে এত রকম বৈচিত্র্য না থাকতো, ষড্ভি কর্ণেন নিপাতিত, অর্থাৎ 6 জন ব্যক্তি কর্ণকে হত্যা করেছে, সেই ষড্ভি কর্ণেন নিপাতিতের মতো বৈচিত্র্য যদি না থাকতো, তাহলে কর্ণই কি হতেন এত উজ্জ্বল এক চরিত্র, যে চরিত্র কবির হৃদয়ে, সাহিত্যিকদের হৃদয়ে ঘুরে বেড়ায়, যে চরিত্র বর্তমানে ফুটেজ খেতেও কাজে লাগে। কর্ণ বড় না অর্জুন বড়, একটা যুদ্ধ লাগিয়ে দাও, আমার প্রোফাইলে প্রচুর পরিমাণ কমেন্ট আসবে। আমার প্রিয় চরিত্র অর্জুন না কর্ণ হচ্ছে ছোট লোক, কর্ণ হচ্ছে নারী মাংস লোলুপ, যুদ্ধ লাগিয়ে দাও, এক মুহূর্তে আমার মন্তব্যের সংখ্যা 100, 200, 300 পেরিয়ে যাবে। অর্থাৎ প্রোফাইল রিচ বাড়ানোর জন্য কর্ণই কিন্তু আজও এক এবং অদ্বিতীয় হাতিয়ার। আর কর্ণের প্রতি দুর্বলতা তো কবি সমাজ থেকে সাহিত্য সমাজ সর্বদাই। তো যাই হোক, এখন এই যে বক্তব্য, তাহলে নিয়োগ প্রথার বিষয়টা কিন্তু আনুষ্ঠানিকতা এবং বিধিপূর্বক, এইটা আমাকে ভাবতে হবে। নিয়োগ প্রথা কিন্তু এমনি এমনি নয়। যাই হোক, তো এইগুলো আজকের আমার বক্তব্য, যে কোনোভাবে মহাকাব্যের বিনির্মাণ করুন। আমি এইটাই অনুরোধ করব সকলের কাছে, যে আপনারা প্রত্যেকে যে যা পারেন বিনির্মাণ করুন, কোনো আপত্তি নেই। আমি কোনো ফতোয়া জারি করার মতো কোনো রাজনৈতিক নেতা নই, হ্যাঁ, সুতরাং ফতোয়া টতোয়ার প্রশ্ন অপ্রাসঙ্গিক। আমি এটুকুই বলবো, যদি আপনি একটি ধারাবাহিকের সমালোচনা করতে চান এবং কি তীব্র ভাষায় আক্রমণ করেন যে স্টার জলসায়, স্টার প্লাসে মহাভারত দেখাচ্ছে, ফালতু দেখাচ্ছে, সোনিতে দেখাচ্ছে, ফালতু দেখাচ্ছে, হ্যাঁ, সেগুলো যদি ফালতু হয়, কারণ কি সেগুলোর বিনির্মাণের নামে অনেক অনেক স্বেচ্ছাচার করা হচ্ছে, এমনকি আবার কিছু কিছু ক্ষেত্রে সমস্ত রকমের এডিশন মিক্সড করে সেগুলোকে একটা জগা খিচুড়ি টাইপ বানানোর চেষ্টা করে প্রচার করা হচ্ছে, যার কোনো রকম কোনো যেটা কোনো উপাদেয় হচ্ছে না। কারণ একটা পর্ব করতে হবে তো 700 পর্ব করতে হবে, 800 পর্ব করতে হবে, 450 পর্ব করতে হবে, এদের একটা টার্গেট থাকে, সেই টার্গেটটাকে ছুঁতে হবে। তো সুতরাং যত পারা যায় ঠেসে দেওয়া যায় আর কি। আর একটা কথা, যে ধরনের সিরিয়াল করা হচ্ছে, যেমন সূর্যপুত্র কর্ণ, সেই সিরিয়ালের বিষয় কি কর্ণ হচ্ছে ফোকাস, তার পাশাপাশি বাসুদেব, এর বাইরে কিন্তু ফোকাস নেই। অর্থাৎ ভীষ্ম তার ফোকাস নেই, অর্জুন তার প্রতি ফোকাস নেই, দ্রৌপদী তার প্রতি ফোকাস নেই, ফোকাস হচ্ছে কর্ণ। এমনকি আমি এটা দেখলাম যে সূর্যপুত্র কর্ণে এতটাই মিথ্যাচার দেখানো হলো যে কর্ণের পাশার আসরে দ্রৌপদীকে যে বেশ্যা বলেছে কর্ণ, সেটা পর্যন্ত সে কিন্তু করলো না, কারণ পাছে কর্ণের চরিত্র হানি ঘটে। সুতরাং এইগুলো কিন্তু আপনারা ঢেলে সমালোচনা করছেন। তাহলে বিনির্মাণের নাম করে যখন একজন লেখক অপব্যাখ্যা লিখছে, তার বেলা সমালোচনা হবে না কেন? তার বেলা সমালোচনা হয় না কেন? তিনি লিখছেন তার কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে, এর জন্য তাকে সাধুবাদ দেওয়া উচিত। আর যিনি পরিচালনা করছেন, যিনি স্ক্রিপ্ট রাইটার, ওই রকম একটা সিরিয়াল পরিচালনা করছেন, তার কল্পনা শক্তির জন্য তিনি সাধুবাদ পাবেন না, তার কল্পনা শক্তির জন্য তিনি আক্রান্ত হবেন, এটা তো হতে পারে না।
আপনারা সিরিয়ালকে আক্রমণ করবেন আর লেখককে তালি দেবেন, এটা হয় না। দুটোই করতে হবে। যদি আপনি অপব্যাখ্যা যেখানেই দেখেন সেখানেই প্রতিবাদ করবেন, আর যদি আপনার মনে হয় যে না ব্যাপারটার মধ্যে বেশ আমার একটু আগ্রহ আছে, ব্যাপারটা একটু বেশ ভালো, আমার এই দেওর বৌদির একটু শারীরিক মিলন টিলন ইত্যাদি পছন্দ, বিশ্বের 36টা বিয়ে 50টা ছেলে মেয়ে পছন্দ, দ্রৌপদীর বেশ 15-16টা বাচ্চা টাচ্চা পছন্দ, তাহলে ভাই আপনি চুপচাপ বসে থাকুন, কোনো জায়গায় প্রতিবাদ করবেন না, সেটা সিরিয়ালেও না, লেখাতেও। কারণ আপনার প্রতিবাদ করার ক্ষমতা নেই। আপনি প্রতিবাদ করার জন্য কেবলমাত্র একটা জায়গা বেছে নেন, হয় লেখা নয় ধারাবাহিক। আর বেশিরভাগ ক্ষেত্রে এই বিনির্মাণ লেখকগুলো ধারাবাহিকের সমালোচনা করে। এইটা আজকে হাস্যকর বিষয়ে দাঁড়িয়ে গেছে। আমার তাই একান্ত অনুরোধ যে অপব্যাখ্যা কিন্তু কোনোভাবেই গ্রাহ্য নয়, এবং অপব্যাখ্যা আপনারা করছেন সাময়িক বাজার কাটার জন্য, কিন্তু এই সাহিত্যগুলো টিকে থাকবে না। অভিজ্ঞান শকুন্তলম টিকে রয়েছে, কর্ণকুন্তী সংবাদ টিকে রয়েছে, প্রথম পার্থ টিকে রয়েছে, কাশিদাসী মহাভারত টিকে রয়েছে, পাঞ্চজন্য টিকে রয়েছে, কিন্তু অভিজ্ঞান শকুন্তলম ইকুয়াল টু পাঞ্চজন্য বলা যায় না। অভিজ্ঞান শকুন্তলম ইকুয়াল টু কর্ণকুন্তী সংবাদও কিন্তু বলা যায় না। অভিজ্ঞান শকুন্তলম ইকুয়াল টু প্রথম পার্থও কিন্তু বলা যায় না। অর্থাৎ তার মানগুলো আস্তে আস্তে নেমে আসছে। আপনি এমন কিছু লিখুন যেটা থেকে যাবে, যেটা মানুষের মনের মধ্যে থেকে যাবে, পাঠকের মনের মধ্যে থেকে যাবে। আপনি এমন কিছু মহাভারত থেকে লিখবেন না যেখানে মহাভারতের মৌলিক স্তরটাই চেঞ্জ হয়ে যায়। ব্যাসদেব ধৃতরাষ্ট্রের জায়গায় বসে রাজত্ব করছেন, ব্যাসদেব আদেশ দিচ্ছেন দ্রৌপদীকে বিবস্ত্রা করো, আপনি লিখুন, বাজারে ভালো চলবে। লবকুশ লক্ষণের সন্তান, আপনি লিখুন, বাজারে ভালো খাবে। যখন রামচন্দ্র বনে যেতেন মৃগয়া করতে, তখন দরজা বন্ধ করে সীতা আর লক্ষণ মিলে শারীরিক মিলনে লিপ্ত হতেন, তাদেরই সন্তান তো লবকুশ। আপনি লিখুন, ভালো খাবে। কিন্তু এইগুলোর কোনোটাই কিন্তু সত্য নয়, এগুলোই কিন্তু মহাকাব্যের অপব্যাখ্যা। সুতরাং আপনাকে এইটা ভাবতে হবে যে মহাকাব্যের কোনো অপব্যাখ্যা করা চলবে না।